রাজনৈতিক বিশ্লেষকরা বরাবরই একটি কথা বলে থাকেন, রাজনীতির সমীকরণ বোঝা দেয়। রাজনীতির প্রতি বাঁকে বাঁকে পথ পরিবর্তিত হতে থাকে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বর্তমান সময়ের রাজনীতি কঠিন সময়ে অবস্থান করছে, এতটা কঠিন সময়ে অতীতে কখনো আসেনি। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, রাজনীতি তার আপন গতিতেই চলছে, বরং বিএনপির গলাবাজি বৃদ্ধি পেয়েছে। বিএনপি মাঠের রাজনীতিতে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ, তাই তারা হতাশ। বর্তমান সময়ের রাজনীতি কঠিন সময়ে অবস্থান করছে নাকি রাজনীতি তার আপন গতিতে চলছে, এটি যেমন একটি প্রশ্ন। সেই সময়ের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হলো তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন। সেই সঙ্গে রাজনীতিতে আলোচনায় রয়েছে বেশ কিছু সমসাময়িক ঘটনা। সব মিলিয়ে আজকে আলোচনা চালিয়ে নিতে চাই। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই থাকবো পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি উন্নয়ন, দুর্নীতি, রাজনীতি, ব্যবস্থাপনা। আর আজকের আলোচনায় স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী যুবলীগ। আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। সেই সঙ্গে আরো আছেন জোনায়েদ সাকিব, প্রধান সমন্বয়ক, গণসংহতি আন্দোলন। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মোস্তফা কামাল, আপনাকে দিয়ে যদি আলোচনাটা শুরু করি, যেমনটি আসলে দুই দলের যদি বলি মুখপাত্রই বলছে যে কেউ বলছে কঠিন সময় আছে রাজনীতি, কেউ বলছে রাজনীতি তার আপন গতিতে চলছে। রাজনীতি কোথায় আছে? ধন্যবাদ আপনাকে। আমার দুজন সহ আলোচক টেলিভিশনের তো অত্যন্ত পরিচিত মুখ, সেই সঙ্গে তারা রাজনীতিতেও বেশ বুদ্ধা মানুষ দুজনেই। তো গণমাধ্যম কর্মী হিসেবে আমার যেটা অবজারভেশন, রাজনীতির নিজস্ব গতি কখনোই ছিল না, কখনোই নেই, এখনো নেই। রাজনীতির গতিপথ সেটা ঠিক করেন রাজনীতিবিদরা। তারা যা রাজনীতিকে যেদিকে নেন, রাজনীতিটা ওদিকে যায়, কিন্তু তারা মাঝ দিয়ে আবার রাজনীতি কঠিন অথবা নরম অথবা দুর্বল এগুলো তারা বলে থাকেন। তো বিএনপি মহাসচিব যেটা বলেছেন যে রাজনীতি এখন কঠিন সময় পার করছে, পাশাপাশি আরেকটু অংশ ছিল তার বক্তব্যে যে বিএনপিও এক কঠিন সময় পার করছে। আর এর জবাবে ক্ষমতাসীন দল থেকে সাধারণ সম্পাদক যেটা বলেছেন যে রাজনীতি কঠিন হয়ে গেছে বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য নয়। এই হচ্ছে কমপ্লিট বক্তব্যটা আমি যতটুকু পড়েছি। তো বিএনপির জন্য তো আসলেই কঠিন সময়, কারণ রাজনীতির লক্ষ্যবস্তু যখন ক্ষমতা হয় তখন বিএনপির জন্য আসলেই কঠিন সময়। তো আর ক্ষমতার প্রশ্নে ওই মঞ্জিলে যাওয়ার জন্য রাস্তা দুটা, একটা হচ্ছে হয় নির্বাচনের মাধ্যমে, আর একটা হচ্ছে আন্দোলনের মাধ্যমে। তো যেহেতু সামনে কোনো নির্বাচন নাই, অর্থাৎ কোনো ক্ষমতা পরিবর্তনের বা রাজনীতিকে সহজ করার, অর্থাৎ আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে রাজনীতি এখন বেশ সুন্দর, বেশ সহজ, এবং রাজনীতি অত্যন্ত ভালো জিনিস। আর যেহেতু নির্বাচন নেই তাহলে বিকল্প পথ হচ্ছে আন্দোলন। কিন্তু আন্দোলনের ওই শক্তি বলেন, ওই সামর্থ্য বলেন বা ওই সক্ষমতা বলেন, সেটা বিএনপির নেই। সেটা প্রমাণিত, যেটা আওয়ামী লীগ থেকে বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটা গর্ব করে বলছেন যে বিএনপি রাজপথেও নেই, আন্দোলনেও নেই, আর সংসদতেও নেই। আর এই নেই 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 এর মধ্যে অর্থ হচ্ছে দলটাই নাই, তারা এরকমটা বোঝাতে চাচ্ছেন। আর সেটা বোঝাতে গিয়ে তারা কিছু উপমা ব্যবহার করেন, কখনো বলেন মাজা ভাঙ্গা, কখনো বলেন পা ভাঙ্গা, এসব বলেন। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে রাজনীতির প্রতি দু দল থেকে যেরকম বিশ্লেষণ আছে যার যার সুবিধা অনুযায়ী, কিন্তু সাধারণ মানুষ রাজনীতি নিয়ে কি মনে করে, সেই ক্ষেত্রে আপনি সামাজিকভাবে দেখেন বিভিন্ন জায়গায় রাজনীতি অনেকটা নিষিদ্ধ জিনিসের মতো, আবার নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ একটু বেশি থাকে বরাবরই। আপনি যদি স্থানীয় পর্যায়ে যান, বিভিন্ন জায়গায় দেখবেন বাদকে বাদ শহরাঞ্চলেও একটা কথা জিজ্ঞাসা করলে বলে, আগেই বলে দেয় যে তুই কিন্তু রাজনীতি করবি না, কথাটা ঠিক করে বল। অর্থাৎ রাজনীতিকে কিন্তু একটা বাজে জিনিস হিসাবে ট্রিট করে ফেলছে। এটা দুর্ভাগ্যজনক রাজনীতিবিদদের জন্য। দ্বিতীয়ত আসেন আপনি বিভিন্ন স্কুল কলেজে যখন ভর্তি মৌসুম আসে অথবা রেজাল্ট হয়, দেখবেন একটা কথা খুব প্রচারিত হয় যে আমাদের এই কলেজটা অথবা আমাদের এই স্কুলটা শতভাগ রাজনীতিমুক্ত। এটা কিন্তু রাজনীতিবিদরা কিভাবে দেখবেন এটা তাদের বিষয়, তাদের প্রতি এক ধরনের তাচ্ছিল্য অথবা অবজ্ঞা কিনা। সেই ক্ষেত্রে এক বাক্যটা শেষ করা যায় আমাদের প্রবীণ নেতা মুজাহিদুল ইসলাম সেলিমের একটা বক্তব্য দিয়ে। তিনি যেটা বলেন যে রাজনীতির মধ্যে এখন ব্যাপক পলিটিক্স ঢুকে গেছে। তামাশা করতে গিয়ে বলছেন বা রসিকতা করতে গিয়ে বলছেন, কিন্তু এক নিষ্ঠুরতা আবার এক বাস্তবতা। তো এরকম একটা পরিস্থিতিতে রাজনীতিকরা যদি নিজেদের ওজনটুকু ঠিক রাখেন, নিজেদের
কথাবার্তা, আচরণ, চাল চলন যদি ঠিক রাখেন, না রাখলে একটা বাজে পরিস্থিতি যাচ্ছে। উদাহরণ হিসাবে বলি আনার সাহেবের কথা। একজন রাজনীতিক, তিনি প্রথমত একজন রাজনীতিক, তারপরে একজন সংসদ সদস্য, তাও আবার একবার নয়, দুইবার নয়, তিনবার। তার মানে তিনি একজন জননেতা বলতে যেটা বোঝায় ঠিক সেটাই। আবার সাংবিধানিক প্রিভিলেজ হচ্ছে শুধু ওনার নাম যে আমি আনার বলেছি এটা ঠিক করে নি, আগে কিন্তু একটু মাননীয় বলতে হয়। আর মহোদয়, মহাশয় এগুলো তো আমরা বলিয়ে। আবার ভক্তির মাত্রা দেখাতে গিয়ে কেউ কেউ পারলে মহামান্য বলে ফেলেন, এটা কিন্তু এক ধরনের সম্মান। কিন্তু সম্মানের জায়গাটা বর্তমানে কোথায় আছে? যেহেতু রাজনীতি কোন পথে আপনি বলছেন, আমাদের এই সম্মানের জায়গাটায় বর্তমানে একজন এমপি আছেন বিদেশের একটা কারাগারে, মামলা কিন্তু স্বর্ণ, হুন্ডি এসব। তো ভাগ্য ভালো ওনার লাশ হয়নি। আবার বিদেশের মাটিতে আমাদের একজন মাননীয় লাশ পড়েছে, সেটাও কিন্তু, যদিও তিনি বলেছেন তিনি চিকিৎসার্থে গেছেন, তারা বলার সময় এটাই বলেন। তো মানুষ কিন্তু রাজনীতিকদের অসুখ বিসুখ নিয়েও এখন সন্দেহ করে। বের হয়ে এসেছে কিন্তু চোরাচালানের অভিযোগ। হ্যাঁ, তো কিন্তু বলে গেছেন তিনি চিকিৎসার্থে গেছেন। পরবর্তীতে যখন একের পর এক ঘটনা আসলো, দেখা গেল যে তাকে পাওয়া গেছে বা দেখা গেছে, অথবা লাশের যে বর্ণনা দেয়া হচ্ছে সেটা হচ্ছে একজন স্বর্ণ চোরা কারবারের বাসায়। তো ওখানে কোন চিকিৎসাটা হয়? সাধারণ মানুষের কিন্তু প্রশ্ন যে উনি যে কয়েক মাস পর পরে চিকিৎসা নিতে যান, ওনার অসুখটা কি? আবার ওনার সাথে যে ৫-৬ জন গেছেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারাও চিকিৎসার্থে যান, চিকিৎসার কথা বলে যান। তো এই যে রাজনীতির এই চিকিৎসা শব্দটা তাদের এই চোরা কারবারের সাথে, স্বর্ণ চোরা চালানের সাথে, হুন্ডির সাথে আসে, এটা তাদের জন্য সম্মানের না। এখানেও কিন্তু জনাব মোস্তফা কামাল একটা প্রশ্ন আসে যে রাজনীতিটা আমরা কাদের হাতে তুলে দিচ্ছি, আর রাজনৈতিক যে ব্যবস্থাপনার কথা বলি সেটি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তুলে রেখে যাচ্ছে। আমি আপনার কাছে পরবর্তী অংশে আবারও ফিরবো। ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে জুনায়েদ স্যারকে যেমনটি মোস্তফা কামাল বলছিল যে রাজনীতিটা বর্তমান সময়ে আসলে অনেকটাই বাক পরিবর্তন করে আসলে কঠিন হয়ে যাচ্ছে বিরোধী দলের জন্য, আসলেই কি তাই? ধন্যবাদ। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা তো ওবায়দুল কাদের সাহেব সবসময় নানাভাবে যে কথাগুলো বলেন তার মধ্যে একটা সত্যতা থাকে, এই অর্থে যে তিনি বাস্তবতা বলেন, বিরোধী দলের জন্য বার্তা বলেন, সেগুলো দেন, সেগুলো অনেক ক্ষেত্রেই আমরা বাস্তব হতেও দেখি। তো এই কথা তো তিনি ঠিকই বলেছেন যে বিএনপির জন্য রাজনীতি করাটা বেশ কঠিন হয়ে গেছে। তো কঠিনটা বিএনপির কারণে হয়েছে না ওনারা করেছেন, এটা নিয়ে হয়তো বিতর্ক হবে। কিন্তু বাস্তবত বাংলাদেশের সব মানুষই তো জানে যে সব বিরোধী দলের জন্যই রাজনীতি করাটা কঠিন হয়ে গেছে, এবং সাধারণভাবে দেশের রাজনীতি এখন আর রাজনীতিতে নাই। এটা একটা বলতে পারেন দুর্বৃত্তদের মধ্যে কি ব্যবস্থাপনা হবে সেটার একটা ব্যাপার। এখন দেখেন, যে কোনো একটা, এমনকি খুব ভালো গণতান্ত্রিক দেশেও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যে কিছু দুর্বৃত্ত টাইপের লোক, মাফিয়া টাইপের লোক, খুনি টাইপের লোক, নানা ধরনের অন্যায় অসাধু কাজ, চোরাকারবারি বলেন, আন্ডারওয়ার্ল্ড বলেন, লুটপাটকারী বলেন, এগুলো যে এরা যে ঢুকে যায় না তা না। কিন্তু আপনি যখন দেখবেন যে একটা দেশের মধ্যে সেনাবাহিনীর প্রধান, সাবেক সেনাবাহিনীর প্রধান যিনি ইমিডিয়েট পাস্ট, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে এবং আন্তর্জাতিকভাবে তিনি স্যাংশনের মুখোমুখি হচ্ছেন। একটা দেশের পুলিশ বাহিনীর প্রধান যিনি আবার র্যাবেরও প্রধান ছিলেন, দুটো ইনস্টিটিউশনের প্রধান বেনজির সাহেব, তার বিরুদ্ধে আগেই স্যাংশনের মুখোমুখি তিনি হয়েছেন, প্রতিষ্ঠানও হয়েছে, এবং তার এখন হাজার হাজার কোটি টাকার সম্পদের ব্যাপারটা সামনে এসছে। এবং একজন এমপি যিনি মর্মান্তিকভাবে একটা মৃত্যুর শিকার হয়েছেন বলে বলা হচ্ছে, মানে এটা তো এখনো যেহেতু সরকারিভাবে গ্যারান্টিড তার মরদেহ পাওয়া যায়নি, সেদিক থেকে বললাম। তো এইরকম মর্মান্তিক মৃত্যুতে আমরা তো সকল মানুষই সাধারণভাবে হতভম্ব হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু আড়ালে বেরিয়ে আসছে যে তিনি ব্যবসায়িক দ্বন্দ্বে, এবং সেই ব্যবসা হচ্ছে আন্তর্জাতিক চোরা কারবারির এক বিশাল নেটওয়ার্কের জায়গা, এবং যেখানে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে 21টি মামলা ছিল, এবং সেই মামলাতে ইন্টারপোলের উনি ওয়ান্টেড রেড নোটিস ছিল, তিনি গ্রেফতারও হয়েছিলেন। এবং 2009 সাল থেকে 2014 সালের মধ্যে তিনি সবগুলো মামলা খারিজ করিয়ে তিনি 14 সালে আওয়ামী লীগের টিকিট পাওয়ার মতো নিজেকে উপযুক্ত করে তুলেছেন। একই সময় আবার বিরোধী দলগুলো হামলা মামলার শিকার হয়েছে, এমনকি বিএনপি যে বিরোধী দলের মধ্যে প্রধান সবচেয়ে বড় দল, তার যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি
মানে ওই 111-এর সময় করা মামলায় তিনি সাজা পাচ্ছেন, সাজা ডাবল হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই যে পুরো ব্যাপারটি ঘটলো, এটা কেন ঘটলো? কারণ একটা দল নির্বাচন ব্যাপারটাকে উঠিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে এবং ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, তার কর্তা ব্যক্তিদেরকে এই যে ভোট ছাড়া ক্ষমতায় থাকাতে কাজে লাগিয়েছে, ব্যবহার করেছে রাজনৈতিকভাবে। বিনিময়ে তাদের এই অবাধে স্বেচ্ছাচারিতা বলেন, দুর্নীতি বলেন, মানে ক্ষমতার অপব্যবহার বলেন, সম্পদের পাহাড় বলেন, পাচার বলেন, মানবাধিকার লঙ্ঘন বলেন, সব ধরনের অভিযোগে তারা অভিযুক্ত হচ্ছেন। এই যে জায়গাটা, এই সম্পর্কটাকে আমরা গুরুত্বের সাথে দিচ্ছি। এইটা হচ্ছে একটা গুণগতভাবে একটা খারাপ গুণের দিকে আমাদের কি বলে আমরা ধাবিত হয়েছি এবং এইটাতে নেমে এসছে আমাদের রাষ্ট্রটা, আমাদের রাজনীতি। রাষ্ট্র এবং রাজনীতি একটা দুর্বৃত্ত প্রক্রিয়ার একটা ব্যাপারে পরিণত হয়েছে। এই দুর্বৃত্তায়নটা ঘটানো হয়েছে এইভাবে ক্ষমতায় থাকতে গিয়ে। ফলে ক্ষমতাটাই এখানে এই দুর্বৃত্তায়নের প্রধান কারণ। ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পর্কে অবগত আছেন, তিনি বলেছেন যে অপরাধীরা যতই শক্তিধর হোক তাদের শাস্তি পেতেই হবে। আচ্ছা, তা অপরাধীরা এতদিন ধরে যে অপরাধ করে আসছেন, অর্থাৎ দুর্নীতি তো কালকে করেননি, কিংবা 22 সালে উনি রিটায়ারমেন্টে গেছেন, এই 2 বছরই তো উনি দুর্নীতিটা করেন। 1 বছর পার হয়েছে মাত্র, এখনো তো মানে মে মাস জুন মাস, এই 1-1.5 বছরে তো উনি দুর্নীতিটা কেবল করেননি। কিংবা জেনারেল আজিজ সাহেব, তিনিও তো এই 3 বছর আগে রিটায়ারমেন্ট কিংবা করেছেন, তখন এই 3 বছরের মধ্যে কেবল দুর্নীতি করেননি। এই অভিযোগগুলো কিন্তু তাদের বিরুদ্ধে আগে এসছে। ইন সার্ভিস, তারা যখন সার্ভিসের বিরুদ্ধে ছিলেন তখনই তাদের বিরুদ্ধে মানবাধিকারের অভিযোগ আন্তর্জাতিকভাবে এসছে। জেনারেল আজিজ সাহেবের বিরুদ্ধে আন্তর্জাতিক রিপোর্ট হয়েছে, কিন্তু দেশের দিক থেকে এগুলোকে তখন তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। এখনো সরকার বলছে সরকার মোটেই বিব্রত নয়, কারণ বিব্রত হবে কেন? তারাই তো এই জিনিসটাকে এইরকম এই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে। ফ্র্যাঙ্কেনস্টাইন এখনো পুরোপুরি হয়ে ওঠে না। আমি যেটা বলতে চাইছি যে এই ধরনের একটা বড় আকারের নেতাকর্মীরা যে আশ্বাস দিচ্ছে বিচারের কিংবা দুদকের তদন্তে, আপনি কি ভরসা রাখতে পারছেন না? কোথায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আশ্বাস কিংবা দুদকের তদন্তে কি ভরসা নেই? আপনি কি দেখেননি যে এই সরকারের আমলে এই বিরাট এক ক্যাসিনো অভিযান হয়েছিল? সেই ক্যাসিনো অভিযানের সময় আওয়ামী লীগেরও বেশ কয়েকজন নেতা, মানে বেশ ডাকসাইটের নেতারা গ্রেফতার হয়েছিলেন। তারা এখন কোথায় আছেন? নির্বাচনের আগে তারা কিভাবে মানে ছাড়া পেয়েছেন, কিভাবে তারা কাজে লেগেছেন রাজনৈতিকভাবে? সুতরাং এই পুরো প্রক্রিয়াটা যদি আপনি দেখেন, তাহলে এটা নির্ভর করছে যে ক্ষমতার কেন্দ্রে যারা আছেন তারা ঠিক করছেন কারা কখন কোন বিচারের মুখোমুখি হবে অথবা কারা ছাড় পাবে। আপনি ধরুন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে এখন আলোচিত জায়গায় আছে এস আলম, যার হাতে 8টি ব্যাংক কর্তৃত্বে গেছে, $1 বিলিয়ন তার বিদেশে পাচারের অভিযোগ আছে। তার ব্যাপারে তদন্ত করার জায়গাটা কিন্তু একটু এগোয় নেই, তদন্তের জায়গাটা হচ্ছে না। ফলে কোনটা এগোবে আর কোনটা এগোবে না, এ যেহেতু নির্ভর করছে পুরো সুইচ টিপাটার ক্ষমতা যাদের হাতে আছে তাদের কাছে, সে কারণে আমরা দেখছি কোন সময়ে সে কার বিরুদ্ধে ব্যবস্থা হয়। যখন এই অভিযোগগুলো চলছে তখন তো তাদের কোনো ঠেকানো হয়নি। এখন যখন এক্সপোজড হয়ে যাচ্ছে তখন সরকার নিজেকে কিছুটা তাদের থেকে দূরে সরিয়ে জনগণকে একটা দেখানোর চেষ্টা করছেন, আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা করছেন, না না আমরা এদেরকে ওন করছি না। কিন্তু তারা এটা জানে যে স্ট্রাকচারটা, কাঠামোটা এমনভাবে গড়ে উঠেছে যে এই কাঠামোর মধ্যে এইটার উপর নির্ভর করেই ক্ষমতাটা চলছে। ফলে একে অস্বীকার করার জায়গাটা তাদের জন্য আত্মঘাতী হবে। ফলে তারা এটা শেষ পর্যন্ত করবে না। সেটাই আমরা দেখেছি অতীতে, ভবিষ্যতে আমাদের দেখতে হবে। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, যেমনটি জুনায়েদ সাকি খুব সুস্পষ্টভাবে বলছিল যে আজিজ, বেনজির এবং আনার রাজনীতিতে আসলে দুর্বৃত্তায়নের চিত্রই ফুটিয়ে তুলেছে। সেই জায়গা থেকে আপনারা এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। ধন্যবাদ অবশ্যই, এবং আমার সহআলোচক সহ যারা দেখছেন শুভেচ্ছা জানাচ্ছি। না, এটা তো আসলে যেহেতু জুনায়েদ সাকি সাহেব উনি ওনার একটা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ আছে, সেই জায়গা থেকে, সেই অবস্থানের জায়গা থেকে উনি ওনার মতো করে এই সমস্ত ঘটনার যে ক্রমাগত বিবরণ, এই বিবরণগুলো কিন্তু সাকিব ভাই যে আজকেই প্রথম এখানে দিলেন তা না, উনি ধারাবাহিকভাবে এই একইভাবে সমালোচনাগুলো করে আসছেন। এইগুলো করার ক্ষেত্রে উনি ওনার অবস্থানের ব্যাখ্যাটাই মানুষের কাছে বলছেন, আমাদের জায়গা থেকে আমরা আমাদের ব্যাখ্যাটা দিচ্ছি। সেইটা হচ্ছে আমাদের দলের পার্টি সেক্রেটারি মহোদয় উনি একটা কথা বলেছেন, কঠিন হয়ে গেছে, সহজ হয়ে গেছে, কিংবা এইগুলো আসলে রাজনীতিতে এই সমস্ত কথাবার্তাগুলো প্রতিনিয়তই চলমান। এইগুলো আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব এক ধরনের কথা বলছেন, প্রতি উত্তরে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি এক ধরনের কথা বলছেন। এগুলো রাজনীতির ভেতরে শুধু কথার কথা হিসাবে রয়ে যাচ্ছে, কিন্তু মূল যে বিষয়টা উঠে আসছে যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা আরো শক্তিশালী করতে পারি। এখন এই শক্তিশালী করার ক্ষেত্রে সাকিব ভাই যেভাবে ঢালাওভাবে একটা দোষ দিয়ে গেলেন যে এইভাবে সরকার এদেরকে ব্যবহার করার মধ্য দিয়ে
এবং এই ব্যবহারের মধ্য দিয়ে সরকার কিছুটা সুযোগ গ্রহণ করেছে এবং তারা এরই পরিপ্রেক্ষিতে তারাও তাদের মতো সুযোগ গ্রহণ করেছে। অভিযোগ অনেক আগেই উঠেছে। এখন সমস্ত অভিযোগ যে আপনার আমলে নিতে হবে কিংবা অভিযোগে যে সত্যতা আছে সেগুলো কিন্তু নয়, মিথ্যা অভিযোগও অনেক রকম হতে পারে। যখনই সেই অভিযোগগুলো তথ্য উপাত্ত সহকারে এর সত্যতা থাকে, ক্রেডিবিলিটি থাকে, তখনই যে সমস্ত প্রতিষ্ঠান এইগুলোর জন্য নিয়োজিত তারা সেই সমস্ত অ্যাকশনগুলো নিয়ে থাকেন। একইভাবে যার কথা বলা হচ্ছে সাবেক আইজিপি সাহেব, উনি যদি ওনার সময়কালীন সময়ে যে সমস্ত অঘটন কিংবা অনিয়মতান্ত্রিক পন্থায় কাজগুলো করেছেন সেইগুলোর সঠিক তথ্য, এখন দুর্নীতি দমন কমিশনের কথা, দুর্নীতি দমন কমিশন কিন্তু আপনার যে কারোর বিরুদ্ধে যে কোনো সময় অভিযান করতে পারে না, তাদেরও একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে। যখনই সেই ফ্রেমওয়ার্কের ভিতরে বেনজির সাহেব পড়েছেন তখনই তার অ্যাকশন নিয়েছেন। এখন এই অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে বলছেন সরকারের সুইচ টেপা আছে। বিচার বিভাগে যখন তাদেরকে তার সমস্ত সম্পত্তি ক্রোক করা হলো, ওনারা বলেন বিচার বিভাগও সরকারের নির্দেশ মতো চলে। তো সরকারের নির্দেশ মতো যদি সবই চলে তাহলে তো বেনজির সাহেবের মানে ফ্রি বের হয়ে যাওয়ার কথা ছিল, তা তো হয়নি। তো উনি অন্যায় করেছেন, সেই অপরাধের শাস্তি উনি পাচ্ছেন এবং পাবেন যদি প্রমাণিত হয়। এর বাইরে ওনারা যেভাবে ঢালাওভাবে দোষারোপ করেন সেটা আসলে ওনাদের মানে যেহেতু আমাদের বিরোধী রাজনীতি করেন যার জন্য এইভাবে বলতে হবে, সেই জন্যই বলা। কিন্তু ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ যেমনটি জুনায়েদ সাকিব বলছিল যে বেনজির আহমেদের ঘটনাটি আসলে গণমাধ্যমের সামনে চলে আসায় সরকার আই ওয়াশ করার চেষ্টা করছে। মানে এটা আমি বললাম তো একদম জাস্ট লিপ সার্ভিস, কথার কথা, এর বাইরে অন্য কিছু নাই। সেখানে জুনায়েদ সাকিব আরো একটি প্রশ্ন রেখেছে যে টাকা পাচারের অভিযোগে এসআলম গ্রুপের বিরুদ্ধে তদন্তে বাধা কোথায়? না, অবশ্যই তদন্ত কোনো বাধা নেই, কোনো বাধা নেই, কিন্তু এই তদন্ত করার ক্ষেত্রে যে সমস্ত উপাত্তগুলো প্রয়োজন সেই উপাত্তগুলো যদি যথেষ্ট পরিমাণ হয়, যে সমস্ত সংস্থাগুলো আছে ইনভেস্টিগেট করার মতো তারা অবশ্যই ইনভেস্টিগেট করবে। এখন একটা বিষয় বলে যে হাইকোর্টকে কেন এটা, হাইকোর্ট কেন বলে যে না এটা আমরা আদেশ দেব না, হাইকোর্ট সব কিছু দিতে পারে না, এটা আসলে আমরা কথার কথা। এখন হাইকোর্ট কি আপনি দেখেছেন কাউকে গ্রেপ্তার করার আদেশ দিতে পারে? পারে না। সবারই একটা নির্দেশ। এখন হাইকোর্টে যে কেউ যে কোনো ধরনের আবেদন করতে পারে, কিন্তু সেই আবেদনের যথার্থতা কত দূর সেইটা আমরা বিবেচনায় না নিয়ে বলি যে হাইকোর্ট কেন এটা দিল না, হাইকোর্ট কেন বললো যে দুর্নীতি দমন কমিশন কিংবা সিআইডি যদি মনে করে অবশ্যই তারা তদন্ত করতে পারে, এক্ষেত্রে আমি কোনো আদেশ দেবো না। হাইকোর্ট এখানে আদেশ দিতে পারে না, মানে সবকিছুর একটা সিস্টেম আছে। কিন্তু আমরা যে কোনো বিষয় যে কোনো কারণে যে হাইকোর্টে একটা আবেদন করি সেই আবেদনটা আমরা বলি যে এটা পেপার পত্রিকায় আসছে, বলে যে হাইকোর্ট আমাদেরকে এটা দেয়নি, বা সব কিছুর একটা নির্দিষ্ট লিমিট এবং ফ্রেমওয়ার্ক আছে। তো যাই হোক, যখনই এসআলম সাহেব যার কথা বলা হচ্ছেন, যদি সবাই অভিযোগ করছেন যিনি টাকা পাচার করেছেন, যদিও এটা খুবই সফিস্টিকেটেড ক্রাইম, এটা ডিটেক্ট করা খুবই মুশকিলের ব্যাপার। এই জন্য আমি বারবার বলি যে আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সহ আমাদের যে সিস্টেম এইগুলোকে আমূল পরিবর্তন করার মধ্য দিয়ে হয়তো ডিটেক্ট করা সম্ভব হবে। তারপরে যেহেতু একটা অভিযোগ উঠছে, সেই অভিযোগের যদি সত্যতা কিংবা যদি গ্রহণযোগ্যতা দুর্নীতি দমন কমিশন মনে করে আছে, অবশ্যই তার বিরুদ্ধে তদন্ত হবে, না হওয়ার কোনো কারণই নেই। এখন আবার মানবাধিকার বা অন্যান্য কিছু বিষয় সাকিব ভাই তুলে আনলেন যে এই সমস্ত বিষয় আগেই স্যাংশন তাদের উপরে দেওয়া ছিল। এখন বাংলাদেশে কিংবা বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলো নানান রকমের স্যাংশন ট্যাংশন দিয়ে বেড়ায়, তারা কারা, এটা এখন আমাদের মূল বিচার্য বিষয়। তারা তো প্যালেস্টাইনের ব্যাপারে আমি তাদের তো কারোর মুখ খুলতে দেখছি না, ওইখানে তো তাদের কোনো স্যাংশন ট্যাংশনের কথা শুনছি না। তো তারা তাদের মতো করে যেখানে যখন প্রয়োজন আমাদের সমস্ত শক্তিশালী রাষ্ট্রগুলো এই সমস্ত মানবাধিকার সংস্থাগুলোকে দিয়ে তাদের মতো করে বিভিন্ন রকমের মন্তব্য করে পাঠায়, একটা ক্ষেত্র প্রস্তুত করে, ক্ষেত্রের মধ্য দিয়ে তারা তাদের সুবিধাটা নিতে পারে। সেই সুবিধা নেওয়ার ক্ষেত্রে যদি আওয়ামী লীগের কাছ থেকে না পারে বিএনপি ভালো, বিএনপির কাছ থেকে যদি না পারে তাহলে জামাত ইসলামী ভালো। তো ওনারা ওনাদের সুবিধা নেওয়ার জন্য কে ভালো কে মন্দ এগুলো বোঝাবুঝির দরকার নেই। ক্ষেত্র প্রস্তুতের জন্য 2-3টা টার্ম আছে, একটা হচ্ছে মানবাধিকার, একটা গণতন্ত্র, শ্রম অধিকার, নারী অধিকার, এই সমস্ত নাম দিয়ে ক্ষেত্র প্রস্তুত করে ওনারা ওখানে যাবেন যে ওনাদের স্বার্থটা সিদ্ধি করে আনবে। আওয়ামী লীগ ঠিক ওই একটা জায়গায় বাচ্চা দিয়েছে। 71 সালে ওনারা যেভাবে কথা বলেছিলেন, আওয়ামী লীগ সেই জায়গায় বলেছে যে বাংলাদেশ সেখান থেকে বের হয়ে এসেছে, আপনাদের কথা মতো এই দেশটা চলবে না। অতএব মানুষের অধিকার, মানবাধিকার যেগুলোই হোক এদেশের মানুষ সেটা নির্ধারণ করবে এবং সেই নির্ধারণের মধ্য দিয়ে এই দেশটা চলবে। কিন্তু এই যে সাবেক সেনাপ্রধান কিংবা সাবেক পুলিশ প্রধানের যে নজিরবিহীন দুর্নীতির তথ্য এসেছে, পদে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া যায়নি? এবং সংসদ সদস্য আনোয়ারুল আজিমের যে খুনের নেপথ্যের কারণে আমরা জানতে পারলাম চোরাচালানের অভিযোগ, আপনারা আসলে আমলনামা না দেখেই কি সংসদে তাদেরকে নিয়ে এসেছিলেন? আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির পরে শুনবো। প্রশ্নের উত্তরটা দিব কিন্তু আপনি আবার অন্য জায়গায় বিরতি দিচ্ছি, আমাদের সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, একটি প্রশ্ন আপনার কাছে রেখে গিয়েছিলাম যে কিসের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হচ্ছে, কারা পাচ্ছে সংসদের টিকিট, আমলনামাকে একেবারেই দেখার সুযোগ হয় না? তার আগে আপনি একটা কথা বলছিলেন যে বেনজির সাহেবের এই সমস্ত বিষয় চেয়ারে থাকা অবস্থায় এটা বিব্রত করে কিনা কিংবা এটা কেমন। অবশ্যই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেননা আমরা যখনই যেখানে দায়িত্বপূর্ণ জায়গায় বসবেন অবশ্যই সেটা সম্মান দেওয়াটা শিখতে হবে, জানতে হবে। তারপরেও আমরা যখন দেখি যে এই সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটছে আমাদের দেশের ভেতরে, তখন আমাদের একটু ভাবতে হবে যে আমাদের সামাজিকভাবে এই ডিজিজটা কিভাবে এর বিস্তৃতিটা বেড়ে গেল। আমি যখন দেখি কারিগরি বোর্ডের চেয়ারম্যান সাহেব নিজে সার্টিফিকেট বিক্রি করছেন তার ওয়াইফকে দিয়ে, তো ওইখানে তো সরকারের তার কাছ থেকে পাওয়ার কিছু নেই, তো উনি তো করছেন এটা। আমি যখন দেখি ই কমার্স প্রতিষ্ঠান ব্যবসায়ের নামে মানুষের টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করছে, তো এটা আমার সোসাইটিতে এই ডিজিজটা কেমন যেন আস্তে আস্তে বেড়ে গেছে। তো এই বাড়তি এই সংক্রামক অসুখটা যখন সমাজে বিস্তার লাভ করে গেল, তার ভিতরে যখন এইরকম দায়িত্বপূর্ণ জায়গায় বসা ব্যক্তিদের নামে এই সমস্ত ঘটনা প্রকাশ পায়, অবশ্যই জাতির কাছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর দায় কি সরকার কোনোভাবে এড়াতে পারে? আমরা তো দায় এড়াচ্ছি না, এক্স্যাক্টলি নট, অফকোর্স নট। দায় এড়াচ্ছি না বিধায়ী কিন্তু এই ধরনের লোকদেরকে আমরা আইনের আওতায় আনছি, তাদেরকে কিন্তু বিফোর জাস্টিস তাদেরকে কিন্তু আমরা নিয়ে আসছি। দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে, সেটা প্রমাণ হওয়ার মাত্রই এই সমস্ত অপরাধের কারণে তার যে শাস্তি হওয়ার প্রয়োজন সেটা অবশ্যই নিশ্চিত করা হবে। সেই জায়গা থেকে গভর্নমেন্ট তার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করে চলেছে। এই জায়গায় গভর্নমেন্টকে দোষারোপ করার কোনো সুযোগ নেই, যদি অনেকেই করে থাকেন সরি, তারপরে এটা কথার কথাই শুধু আমরা আমাদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করছি। এখন আসছেন নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে নানান রকমের প্রশ্ন করছেন। দেখেন, বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত জায়গায় মনোনয়নের ক্ষেত্রে বিশেষ অনেক ব্যবস্থা গ্রহণ, ভাবনা চিন্তা, অনেক কিছুর মধ্য দিয়ে মনোনয়নটা দেওয়া হয় এবং আমাদের আরপিওতে নির্ধারিত করে বলা আছে যে কোন কোন ব্যক্তি নির্বাচনের অযোগ্য। তো যখন সে সমস্ত ব্যক্তিগণ ওই আইনের ভেতরে নির্বাচনের অযোগ্য হবেন না, তখন রাজনৈতিক দলগুলো তার নিজস্ব জনপ্রিয়তা এবং নিজস্ব বিবেচনার ভিত্তিতে তার প্রার্থী নির্বাচন করেন। ইভেন ভারতের লোকসভা নির্বাচনে আপনি দেখতে পারেন, পেপার পত্রিকায় এসেছে প্রায় অর্ধেকের বেশি ফৌজদারি মামলায় তারা ফৌজদারি কেস তাদের নামে রয়েছে। ইভেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার নামে ফৌজদারি অপরাধ রয়েছে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করছেন। সো এইটা আসলে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খুব একটা বিশেষ কোনো ভূমিকা রাখে না। যদি কেউ কনভিক্টেড ক্রিমিনাল হয় আমাদের আরপিও অনুযায়ী, নিয়ম অনুযায়ী, তখন অবশ্যই তাকে মনোনয়ন দেওয়া হয় না এবং নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধ্যবাধকতা। একদম স্পষ্ট। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। মোস্তফা কামাল, আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থাপনাকে যদি আপনি মূল্যায়ন করতে। জি, ব্যবস্থাপনার সাথে আপনি যেটা আমলনামা বলছিলেন সেটা বেশ প্রাসঙ্গিক। তো আমলনামা হুবহু নাই, কিন্তু হলফনামা বলতে একটা শব্দ আছে, নির্বাচন আসলে এই শব্দটা ব্যবহার হয়। আর হলফনামা হচ্ছে দেখা আর দেখানো। শব্দটাকে বলা হয় যে আপনার কি আছে সেটা একটু দেখানো, প্রদর্শন করা। তো প্রদর্শনে করা হয়, কি প্রদর্শন করা হয় ওখানে? কি পরিমাণ গোল্ড আছে, এগুলো বড়ি কত করে দাম, শ্বশুর কত দিয়েছেন, শাশুড়ি কতটুকু দিয়েছেন, আর ওনার বাবা কতটুকু দিয়েছেন, কয় বিঘা জমিন আছে, জমিনের প্রতি বিঘার দাম 1 টাকা। অর্থাৎ গোঁজা মিলের একটা কারসাজি কিন্তু ওখানে আছে। আর নির্বাচন কমিশন হচ্ছে যেহেতু দেখায়, নির্বাচন কমিশন শুধু ওইটা দেখে, দেখার বাইরে তাদের আর করণীয় খুব কিছু আছে বলে আমরা কিন্তু দৃষ্টান্ত দেখিনি। তো এই দেখতে দেখতে এর মধ্য দিয়ে একসময় যেটা ছিল যে রাজনীতিবিদরা, বাঘা বাঘা রাজনীতিবিদরাও আশপাশে হয়তো একটু দূরবর্তী অবস্থানে একটু মস্তান টাইপের লোকজন 2-4টা রাখতেন, খুব কাছে নিতেন না। সময়ের ব্যবধানে ওই লোকগুলো এখন নিজেই রাজনীতি করেন, তারা দূরে থাকেন না, কিন্তু নাম হয়ে যায় তাদের রাজনীতিবিদ, আনার সাহেবের মতো যারা আছেন। আর এই টোটাল বদনামটা নিতে হয় রাজনৈতিক দলগুলোকে। তো আবার তারাও কিন্তু ওই লোকগুলোর আমলনামা তাদের কাছে আছে। আনার সাহেব জাতীয় পার্টির সাথে সংশ্লিষ্ট ছিলেন, বিএনপির সাথেও ছিলেন, পরিপূর্ণতা এসেছে বা হৃষ্টপুষ্ট তাগড়া হয়েছেন আওয়ামী লীগে এসে। তো অর্থাৎ তার আমলনামা তাদের কাছেও আছে। তারাও কিন্তু খোঁজেন কয়টা হুন্ডা, কয়টা গুন্ডা কার অধীনে আছে, কার সামর্থ্য কী পরিমাণ আছে, তারা তাদেরকে হায়ার করেন। এখন মোটা তাজা হওয়া যেটা, এটা ক্ষমতাসীন দলে আসলে বেশি হওয়া যায়। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোস্তফা কামাল। এই প্রসঙ্গে আবারও পরবর্তী অংশে ফিরবো আপনার কাছে। আমি একটু শেষ করে বলি এই প্রসঙ্গের সাথে। একইভাবে যেটা আরেকজন এমপি সাহেব যিনি কুয়েত কারাগারে আছেন,
ক্ষমতাসীন দলের এমপি সাহেব, ওনাকেও কিন্তু এইসব গুণাবলী দেখে হায়ার করে আনা হয়েছিল। তারা খুব একটা আসেন এইসব দলে তা না, এটা রাজনীতিবিদের জন্য একটা দুর্ভাগ্য। আজিজ সাহেবরা দুর্নীতি করেন, বেনজির সাহেবরা করেন, দায় কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিতে হয়, বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে। বিভিন্ন ঘটনার পরিক্রমায় শুনি যে বিরোধী দল দোষারোপ করছে ক্ষমতাসীনদের। বিরোধী দল কি দায়িত্বশীল আচরণ করছে নাকি দোষারোপ করে বিরোধী দল দায় মুক্তি পেতে পারে? শব্দটাই ভুল। দেখুন, দোষারোপ করার বিষয়টা তো নয়, বিষয়টা হচ্ছে যে সরকারের মানে যখন একটা সরকার ক্ষমতায় থাকে তাকে সার্বক্ষণিক একটা স্ক্রুটিনির মধ্যে, মানে অর্থাৎ তার কর্মকাণ্ডকে পরীক্ষা নিরীক্ষা করা, কোথায় ব্যত্যয় ঘটছে, কোথায় আইনের ব্যত্যয় ঘটছে, কোথায় জনগণ বঞ্চিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অধিকারহীনতা ঘটছে, এই সব কিছু দেখানোটা তো বিরোধী দলের কাজ। বিরোধী দল তো হচ্ছে যে মানে কি বলা যায় যে ক্ষমতার বাইরে যারা আছেন তাদের ভয়েস। তো সেই জায়গা থেকে আমরা এই সরকারের কর্মকাণ্ডকে সমালোচনা করছি, সেটা হচ্ছে জনগণের অধিকারের জায়গা থেকে। এখন ধরুন, এটা হচ্ছে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশের মধ্যে হচ্ছে যে সরকার এবং বিরোধী দল মিলেই কিন্তু পুরো রাজনৈতিক একটা বন্দোবস্ত কিংবা একটা ব্যবস্থা। কিন্তু এখানে তো আসলে আর সরকার বিরোধী দল এগুলোর জায়গাটা নেই। বিরোধী দল আছে, সরকারের একটা কি বলা যায় যে মানে বিরোধী দলের নামে অফিসিয়ালি যারা আছেন তারা নিজেই বলছেন যে তারা গৃহপালিত বিরোধী দল। এটা তো জাতীয় পার্টির নেতারা নিজেরা বলেছেন। ফলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাটা কি সেটা তো আমরা সবাই জানি। এখানে নির্বাচনটা নেই। এখন মাঠের বিরোধী দল কথা বলছে যে বাংলাদেশে ভোট ব্যাপারটাই উঠিয়ে দেওয়া হয়েছে, মানে নাগরিকের প্রাথমিক যে আপনার স্বীকৃতি, আপনি আপনার ভোট দিয়ে সরকার গঠন করবেন, সরকার আপনার কাছে জবাবদিহিতা করবে, এই সম্পর্কটাই তো আপনি নাই করে দিয়েছেন। এইটা নাই করে দেওয়ার পরে আর যে এই কথাগুলো আমরা যখন বলি সেগুলোর কার্যকারিতার জায়গাটা থাকে না। এখন মানে মানবাধিকারের অভিযোগ তো বাংলাদেশের মানুষ তুলেছে, কারণ বাংলাদেশের মানুষই এটা স্বীকার, বিরোধী দল এটা স্বীকার। মানবাধিকার নিজেদের বাঁচার আকুতি, গুমের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, ক্রসফায়ারের বিরুদ্ধে, এই যে হামলা মামলা, এই যে বিনা বিচারে জেলে ঢুকিয়ে রাখা, কিংবা যে বিচারের কোনো স্বচ্ছতা নেই, ন্যায় বিচার না পাওয়া, এই সব কিছু তো রাজনৈতিক জায়গা থেকে ঘটছে। এবং এটা করতে গিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ব্যবহার করছে সরকার, এবং সেই ব্যবহার করার একটা ফলাফল আছে না। আপনি একটা জিনিসকে একটা তার নিজের আইনের বাইরে গিয়ে ব্যবহার করতে থাকবেন, তার আইন তখন অপ্রয়োজনীয় হয়ে যাবে। এবং এই যারা ব্যবহারকারী, যারা ক্ষমতার কেন্দ্রগুলোতে আছে, তারা তখন ধরাকে সরাজ্ঞান করবে, তারা অনেক ধরনের সুবিধা নেবে, এবং সেই সুবিধার জায়গাটাকে আপনি অনুমোদন করতে বাধ্য হচ্ছেন, কারণ হচ্ছে আপনিও ক্ষমতায় থাকতে চান ওই সুবিধাটা নিয়ে। এখন যখন একটু বেশি বেরিয়ে যাবে, মাঝে মাঝে যে বরফের চাইটা যদি একটু মাথার তুলে দাঁড়ায়, সবাই দেখে ফেলে, তখন একটা দুটোকে ধরে আপনি আবার দেখাবেন যে না না আমরা কিছু একটা করছি। যেমন আমরা দেখেছিলাম ক্যাসিনো অভিযানের সময়, মনে হচ্ছে যে কিছু একটা করা হচ্ছে। এই যে কিছু একটা করা হচ্ছে, এটা বেনজির সাহেবের বিরুদ্ধে করা হচ্ছে, কারণ আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে এমনভাবে এক্সপোজড হয়েছে। সরকার যদি বলে না কিছুই হয়নি, তখন সে তো এটা তার পক্ষে একটু, এইটাই তো হচ্ছে রাজনৈতিক ব্যবস্থাপনা, বলেছে না, দুর্বৃত্তপনার রাজনৈতিক ব্যবস্থাপনা চলছে। ভোট ছাড়া ক্ষমতায় থাকবো, লোকজনকে সুবিধা দিয়ে ক্ষমতায় থাকবো, তার একটা ম্যানেজমেন্ট আছে। সেই ম্যানেজমেন্টটা কি? তারা যখন আপনার এক্সপোজড হয়ে যাবে, তখন আপনি কাউকে কাউকে এই ধরনের বিচার কিংবা এই ধরনের একটা প্রসেসের আন্ডারে এনে আপনি সম্মতি উৎপাদন করবেন। শব্দটা আমি বলি, আপনি সেই বাস্তবতায় কিন্তু স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটা লাইন বলতে দেবেন, একটা লাইন, সেটা হচ্ছে সম্মতি উৎপাদন করতে হয়। একটা সরকার যখন ক্ষমতায় থাকে, ডান্ডা তার এখন প্রধান শক্তি এই সরকারের, কিন্তু তার সাথে সাথে আবার সে প্রতিদিন সম্মতি উৎপাদন করতে চায়। না না না, আমরা কিন্তু ঠিকঠাক আছি। এই ঠিকঠাক আছির জায়গাটা দেখানোর জন্য মাঝে মাঝে কাউকে কাউকে আপনি দেখবেন যে কেউ কেউ আদালত পাড়ায় ঘোরাঘুরি করছে, দুদক হয়তো তার বিরুদ্ধে হম্বিতম্বি করছে, কিন্তু প্র্যাকটিক্যালি পুরো সিস্টেমটা, পুরো বরফের চাইটা বহাল তবিয়তে আছে। সেই বহাল তবিয়তে আছে বলেই আপনি সেনাবাহিনীর মতো, আমি বলি সেনাবাহিনীর মতো, পুলিশের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাদের মর্যাদা যখন ক্ষুণ্ণ হয়, সেগুলো নিয়ে সরকার বিব্রত হয় না। দর্শক, দেশপ্রতীকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব জুনায়েদ সাকি, আপনি বলছিলেন যে সরকার নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে ফেলেছে। সেই বাস্তবতায় কিন্তু তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হলো আজ, যেখানে সিইসি বলেছে যে সুশৃঙ্খল ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কি বলবেন? না, সিইসি তো এখন এই বক্তব্য দেন, ওনার বক্তব্য নিয়ে কেউ চিন্তিত না। চিন্তিত বড় বিষয়টা হচ্ছে যে নির্বাচনটা যে একটা আওয়ামী লীগের নিজেদের ভেতরকার একটা
মানে বাছাইয়ের ব্যাপার দাঁড়িয়েছে সেটা দেখা হচ্ছে, এবং সেখানের প্রতি মানুষের কোনো আগ্রহ নেই। কত পার্সেন্ট ভোট পড়েছে সেলিম আলতাফ জর্জ ভাই আসলে জানেন, কিন্তু বলবেন নির্বাচন কমিশনেরটা। তাদের নিজেদের লোকজনরাও কিন্তু আসলে ভোট দিতে যাচ্ছে না, কারণ উৎসাহটা আর নাই, এটা নিয়োগের ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। তো সেই রকম একটা জায়গাতে আসলে খুব বেশি নির্বাচন ব্যাপারটা, যেটা স্থানীয় নির্বাচনের একটা ভিন্ন জায়গা ছিল, কারণ ওইটা মানুষ রাজনৈতিকভাবে এলাকার ভিত্তিতে একটা অন্যরকম আমেজের জায়গায় যেত, এবং রাজনীতির একটা প্রাথমিক পাঠশালা হয়ে উঠত ওটা। কারণ ওখান থেকে আসলে বেড়ে ওঠা, জনসম্পৃক্ততা, পলিটিক্সটা বোঝা, কিভাবে মানুষকে নিয়ে কাজ করতে হয়, এই ব্যাপারগুলো উঠে যাচ্ছে। এখন ক্ষমতা আর টাকা কে কোথায় কানেকশন করতে পারছেন সেটার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সুতরাং ওই উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করার চাইতে আমরা বরং এই আলোচনাটায় আসি যে দেখুন, সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এই 3 ঘটনা যে বাংলাদেশের পুরো রাষ্ট্রশক্তিটা এইভাবে ব্যবহার করার ফলাফল হচ্ছে পুরো পলিটিক্যাল প্রসেসটা দুর্বৃত্ত একটা ব্যবস্থায় পরিণত হয়েছে। এটার বদল কিভাবে হতে পারে? বিদ্যমান বন্দোবস্তে, যে বন্দোবস্তের আউটকাম হচ্ছে এইটা, এই বন্দোবস্তে কিন্তু আর কোনো ব্যবস্থা হবে না। এই বন্দোবস্তের মধ্যে দিয়ে মানে আমরা কোথাও যেতে পারবো না। এই কারণে আমরা বারবার বলছি, এবং বিরোধী দলের এই উপলব্ধিটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি, যে আমাদের একটা নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে, এবং সেটার জন্য আমরা 31 দফা দিয়েছি। আওয়ামী লীগেরও সে ব্যাপারটা এগিয়ে আসা উচিত। সেই বন্দোবস্তের প্রধান কথা হচ্ছে এই যে প্রধানমন্ত্রীর একচেটিয়া এককেন্দ্রিক ক্ষমতার কাঠামো, সেটার মধ্যে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা আনা, সংসদ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, এই যে পুলিশ বাহিনী, এই যে আদালত কিংবা বিচার ব্যবস্থা, এই যে প্রশাসন, এগুলোর ব্যাপক সংস্কারে যাওয়া। আজকে আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি, আমরা যদি নিম্ন আদালতকে এই যে সরকারি কর্তৃত্ব থেকে বের করতে না পারি, মানুষের ধরুন রাজনৈতিকভাবে একটা সরকার ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পেয়ে সে বিরোধী দলের উপর নির্যাতন করতেও পারে, মানে ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে তা হয় না তা না, কিন্তু ডেমোক্রেটিক কান্ট্রির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সরকার যদি তার উপর নির্যাতন করেও সে আদালতের কাছে গিয়ে আশ্রয় নিয়ে নিজের রক্ষা করতে পারে। এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় এই যে আমার একটা কোথাও যে নিজেকে রক্ষা করতে পারার জায়গাটা থাকে, সেটাই হচ্ছে ন্যূনতম গণতন্ত্রের পরিচায়ক। এই প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে এগুলো সংস্কার না করলে এরা তার নৃত যে গৌরব সেগুলো প্রতিষ্ঠা করতে পারবে না, আমরা ন্যূনতম একটা নাগরিক শান্তির জায়গায় যেতে পারবো না। ফলে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য আমরা লড়াই করছি। আওয়ামী লীগ দুর্ভাগ্যবশত ক্ষমতা ছাড়লেই বাঘে খেয়ে ফেলবে, বাঘের পেটে চড়েছি, এই নীতির কারণে তারা দেশ ধ্বংসের ঝুঁকি নিচ্ছে। আমরা বলতে চাইছি দেশ ধ্বংসটা না করে আসুন একটা গণতান্ত্রিক বন্দোবস্তে যাই, একটা অন্তর্বর্তীকালীন সরকার কাঠামো কিভাবে তৈরি হবে সেটা নিয়ে আলোচনায় বসি, একটা জাতীয় সংলাপে বসি, এবং সেইখান থেকে বের করে আনি ক্ষমতা হস্তান্তর করে একটা সুষ্ঠু নির্বাচন। সেলিম আলতাফ জর্জ, বিরোধী দলের অভিযোগগুলো আপনারা কতটা আমলে নিচ্ছেন? আমরা সম্পূর্ণভাবে আমলে নিচ্ছি। আওয়ামী লীগ লাভস টু টেক ক্রিটিসিজম। আমরা মানুষের সাকিব ভাইদের মতো স্মার্ট পলিটিশিয়ান যারা আছে, যারা এই সমস্ত সমালোচনা করেন, সেগুলো থেকে আমরা গ্রহণ করার ক্ষেত্রে সর্বাগ্রে আছি, এবং ওনারা যেভাবে সবসময় উচ্চ কণ্ঠে সরকারের সমালোচনা করেন সেটাকেও কিন্তু সরকার খুব সাদরেই গ্রহণ করে। এটা কিন্তু আওয়ামী লীগের এক ধরনের বড় রকমের রাজনৈতিক উদারতার পরিচয় আওয়ামী লীগ সবসময় দিয়ে থাকে। কারণ আওয়ামী লীগ আমাদের বিরুদ্ধে পক্ষে যারা আছে তারা আমাদের সমালোচনা করবে, কথা বলবে, এটা কিন্তু আমরা সবসময় চাই, এবং যার ফলে কিন্তু সবাই সমানে কথা বলছেন, সমালোচনা করছেন। আমরা সেগুলো থেকে যেটা ভালো গ্রহণ করার মতো অবশ্যই গ্রহণ করছি, এবং আমাদের যতটুকু সংশোধন প্রয়োজন সেগুলো সংশোধন করছি। সাকিব ভাই বলেছেন গণতান্ত্রিক বন্দোবস্ত একটা প্রয়োজন, ভেরি গুড, এটা একটা খুব ভালো প্রস্তাবনা ওনাদের। কিন্তু এই গণতান্ত্রিক বন্দোবস্ত কাদের সাথে নিয়ে করতে চাচ্ছেন, এইটা হচ্ছে মূল জায়গা। এখন যাদেরকে সাথে নিয়ে এই গণতন্ত্রের নতুন বন্দোবস্ত কিংবা 31 দফা এইগুলো নিয়ে ওনারা দাবি দেওয়া আন্দোলনের জন্য একসাথে ছিলেন, তো ওনারা কি ইতিপূর্বে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন না? তো ওনারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের গণতন্ত্রের 12টা কিভাবে বাজিয়েছেন এদেশের মানুষ তো জানে, এবং সাকিব ভাই খুব ভালোভাবে ওয়াকিবহাল আছেন এই সমস্ত বিষয়ে। তো যখন যারা গণতন্ত্র হত্যার মূল কারিগর হিসাবে এদেশে চিহ্নিত, তাদের সাথেই যখন আপনি আবার গণতন্ত্রের নতুন বন্দোবস্তের কথা বলবেন, তখন দেশের মানুষ আর বিশ্বাস করতে চায় না। কেননা যারা এদেশের গণতন্ত্র হত্যা করেছে একসময়, তারা যদি আবার গণতন্ত্রের সবক কিংবা নতুন বন্দোবস্ত নিয়ে মানুষের সামনে হাজির হয়, মানুষ তাতে আর বিশ্বাস রাখতে পারে না, আস্থা পায় না। এবং এই আস্থা এবং বিশ্বাস পায় না দেখেই গত 14 বছর ক্রমাগত একই কথা বলার পরেও তাদের উপরে মানুষের বিশ্বাস নাই, তাদের উপরে মানুষের কোনো আস্থা নেই, যার জন্য এখানে পড়েছে। এই জন্য আমি সাজেশন দেব এই নতুন বন্দোবস্তের সাথে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল,
তারাও নানান রকম ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে তাদের আমলে দুঃশাসন হয়েছে। আমি নিজে লড়াই করেছি। আমি একটা কথা বলতে চাই, আওয়ামী লীগকে বাংলাদেশের যে পরিমাণ জনগণের তারা প্রতিনিধিত্ব করে এখনো পর্যন্ত, আফটার অল দিস, তাদের বাদ দিয়েও কি বাংলাদেশে একটা আসলে আমরা একটা ডেমোক্রেটিক উত্তরণে পুরোপুরি চলে যেতে পারবো? এটা যদি এখন কেউ যদি বলে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাকি সব করতে হবে, সেটা যেমন খুব ভালো বন্দোবস্ত হয় না, তেমনি আজকে আপনার বিএনপিকে আপনি যদি বাদ দিতে চান সেটাও বন্দোবস্ত হয় না। আমি কথাটা যেটা বলতে চাই সেটা হচ্ছে, বিএনপি যখন নতুন করে 31 দফা প্রস্তাবনা করে, তার মানে হচ্ছে যে সেও যে অতীতে ভুল করেছিল তার স্বীকৃতি সে নতুন কর্মসূচির মধ্যে দিয়ে দিচ্ছে। সুতরাং এই পরিবর্তনটাতে আস্থা রাখতে হবে। আওয়ামী লীগ সেই জায়গায় এগিয়ে আসলেই উত্তরণ ঘটবে। আর আওয়ামী লীগ যদি মনে করে যে সে তার জায়গাটা ধরে রাখবে কারণ বিএনপি অতীতে ভুল করেছে, তা আওয়ামী লীগও তো অতীতে ভুল করেছে। আওয়ামী লীগের 15 বছরের শাসন কি, তার আগের শাসনেও বিষয়টা হচ্ছে উপলব্ধির বিষয়। আপনি আগে সমস্যা আছে কিনা ওইটা আগে স্বীকার করতে হবে। সাকিব ভাই যেটা বলেছেন, কিছু সমস্যা আছে, তো সমস্যা আছে স্বীকার করলেই কিন্তু আগে এরপরে সমাধানের প্রশ্ন আসবে। জর্জ ভাই যেটা বলেছেন তিনি ওইভাবে সমস্যা দেখেন না, যেহেতু বিএনপি আগে অনেক অপকর্ম করেছে, অতএব তাদের সাথে কোনো আলোচনায় যাওয়া যায় না, অথবা নতুন কোনো বন্দোবস্ত। আমি সমস্যা দেখি কি দেখি না এই বিষয়টা কিন্তু আমি বলিনি, সমস্যা তো অবশ্যই আছে। হ্যাঁ, কিন্তু স্বীকার করার একটা বিষয়। ছাড়া কি দেশ কিংবা মানুষ থাকতে পারে নাকি? আমি বলেছি কিন্তু আমরা স্বীকার করি, আমরা স্বীকার করি, স্বীকার করেন, কিন্তু স্বীকারের পাশাপাশি যে একটা বন্দোবস্তের উদ্যোগ নেয়া, সেটাতে কিন্তু ক্ষমতাসীনরা যেতে চাচ্ছে না, কারণ তারা বড় অর্থে কোনো সমস্যা দেখছে না। আর যেটা আপনি নির্বাচনটাই তো একটা উদাহরণ দেখেন, 3য় দফা নির্বাচন, আমাদের ব্যবস্থাটা কিরকম? আইনত কিন্তু এই নির্বাচন শুদ্ধ হয়েছে। আমাদের যে বিদ্যমান আইন, নির্বাচন কমিশন থেকে হয়তো 30-40 একটা কিছু দেখানো হবে, সেটা আমরা নাই দেখলাম। কিন্তু যারা মোস্তফা কামাল, এখানেও কিন্তু প্রশ্ন আসে যে নির্বাচনের বাজেট বেড়েছে, ভোটার কমেছে, তাহলে কি? ভোটার আরো কমলেও সমস্যা নেই, আইনত সমস্যা নেই। ভোটার যদি 1% হয়, আমাদের যে বিদ্যমান আইন 1% ভোট পড়লেও নির্বাচন বৈধ। এর সাথে প্রাসঙ্গিক 1% না পড়লেও বৈধ, কারণ বিনা ভোটে পাশ করার একটা বিধান কিন্তু আমাদের সংবিধানে অথবা নির্বাচনী আইনে আছে। তো সেই ক্ষেত্রেও দু দলের কিন্তু, বড় দুটি দলের বা সাকিব ভাইদের সহ একটা বোঝাপড়ার বিষয় আছে, এটা সমস্যা কিনা। আমি যেটা বললাম, এটাকে তারা সমস্যা মনে করেন কিনা। ট্র্যাজেডি হচ্ছে যে যখন ক্ষমতায় থাকেন এটাকে সমস্যা দেখেন না, এটা আইনের মধ্যেই দেখেন। যখন ক্ষমতার বাইরে যান, টেবিলের অধিক যান, তখন ওটারে তারা একটা সমস্যা মনে করেন। সেই ক্ষেত্রে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে বৈধতা দেওয়ার জন্য কথাবার্তাও কিন্তু প্রচুর চলে। স্বয়ং সিইসি বলে দিচ্ছেন যে লোকজন ধান কাটতে গেছে, এই কারণে ভোট একটু কম পড়েছে। পরে আরেকজন বলেছেন যে সারা বিশ্বেই এখন ভোট কম পড়ে। আর এখানে একটু মনে করে দিই, যেহেতু আজিজ সাহেবের কথা এসেছে, 2018 সালের নির্বাচনে তিনি বলেছিলেন এত সুন্দর নির্বাচন ওনার ইহজিন্দিগি তো উনি আর দেখেননি। এটা কিন্তু ওনার দায়িত্ব না, এটা বলার জন্য আওয়ামী লীগে কিন্তু অনেক লোকজন আছে, এটা তারাই বলতে পারেন। অর্থাৎ সরকারের দিক থেকে তারা যদি অন্তত একটু বারণও করা হতো যে তুমি এতটুকু যাইও না, তুমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না, অথবা আওয়ামী লীগের কোনো পদ তুমি হোল্ড করো না। তো আমাদের এই সমস্যাগুলোর যদি এক জায়গায় করা হয়, আমার বিশ্বাস দুটি দলের মধ্যে বেশি আপত্তি থাকার কথা নয়। কারণ আওয়ামী লীগ এত বৃহৎ সংগঠন, বাংলাদেশের এমন কোনো ঘর নাই যেখানে অন্তত একজন আওয়ামী লীগার নেই। বিএনপিরও একই অবস্থা। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।